শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, আমরা দেখছি গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এক ধরনের অস্থিরতা চলছে। এই অস্থিরতা কি আসলে কি পরিকল্পিতভাবে কেউ করছে, নাকি আসলে এমনি এমনি এই ঘটনাগুলো ঘটছে? ধন্যবাদ আপনাকে। মোটেই এমনি এমনি ঘটছে না। বাতাসের একটা বিষয় আছে, কোথাকার বাতাস কোথায় গড়ায়, কোন ফরম্যাটে গড়ায়। চিটাগং বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা দেখলাম একটা ভিন্ন মাত্রার, ওটাকে অস্থিরতা বললে কম বলা হবে, রীতিমতো নৈরাজ্য, ক্ষেত্র বিশেষে বর্বরতাও বলা যাবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় এলাকায় এই বিভেদগুলো আছে। স্থানীয় কৃষি বিশ্ববিদ্যালয়ে দেখছি আমরা, ময়মনসিংহ কৃষি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভিন্ন বিশ্ববিদ্যালয়ে একটা দেখছি। প্রেক্ষিতে রাজশাহীতে চলছে, জাহাঙ্গীরনগরের ভিতরের অবস্থাও ভালো না, খুলনায়ও ভালো অবস্থা যাচ্ছে না। একটা বিষয় কিন্তু ফয়সালা হয়েও হলো না শেষ পর্যন্ত, গোলমালটা ওখানে। বিতর্ক ছিল যে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না, এই প্রশ্ন কেন আসলো সামনে। তো রাজনীতি যদি থাকবে, ছাত্র রাজনীতি থাকবে না কেন? আবার ছাত্র রাজনীতি যখন থাকবে, শ্রমিক রাজনীতি বা থাকবে না কেন? ওই ক্ষেত্রে মূল গোলমাল হচ্ছে যে রাজনীতি কতটা জনবান্ধব, কতটা মানুষের কথা ভাবে। ধরুন ছাত্রদল, তারা বিএনপির সিদ্ধান্তের বাইরে যাবে না, এটাই তারা, এই প্রথা বা এই চর্চাতেই তারা অভ্যস্ত। একসময় ছাত্রলীগ যেগুলো করেছে ওগুলো আওয়ামী লীগের বাইরে গিয়ে করেনি, কিন্তু এরপরও মাঝে মধ্যে সময়ের ব্যবধানে এই সাবজেক্টটা সামনে এসেছে, ছাত্র রাজনীতি কি থাকবে কি থাকবে না। সেটা সেই এরশাদ আমলও আমরা একবার দেখেছি, প্রেসিডেন্ট এরশাদ তার নিজের সংগঠন বিলুপ্ত করে দিয়েছিলেন। সিদ্ধান্ত ছিল যে ছাত্র রাজনীতি ভালো না, তাই তিনি সবার আগে করেছেন, অন্যরাও যেন বন্ধ করে দেয়, কেউ করেনি। আসলে এখানে ছাত্র রাজনীতি নির্দোষ, ছাত্ররাও নির্দোষ, মূল গোলমাল হচ্ছে রাজনীতিতে। এত কিছুর মধ্যেও যেটা একটা আশাবাদের বিষয় ছিল, অভিভাবকের জায়গা থেকে আমরা যেটা দেখি, আমরা কেউই চাই না যে আমাদের সন্তানটা রাজনীতিতে যাক। এটা এক ধরনের একটা বীতশ্রদ্ধ ভাব অথবা একটা ঘৃণা বলতে পারেন। এটা কিন্তু মনের সুখে না, নানান ঘটনার প্রেক্ষিতে 24-এর আন্দোলনের মধ্য দিয়ে এটা সেটা মোটামুটি কিন্তু একটা ফয়সালার দিকে যাচ্ছিল, যে ছাত্রদের মধ্যে মেধাবী আছে, সৎ আছে, সাহসী আছে, দেশপ্রেমিকও আছে তারা। কিন্তু আমরা অল্প সময়ের মধ্যে দেখলাম তাদের ভিতর থেকে যে খবরগুলো বাজারে আসছে, কাকের বাসায় কুকিল বা কুকিলের বাসায় কাক, ছাত্রলীগের ভিতরে শিবির, শিবিরের ভিতরে ছাত্রলীগ। এরপরও যদি এটা একটা বুঝ দেওয়ার চেষ্টা করেন যে উত্তাল মুহূর্তে এরকম কিছু ঘটেই থাকতে পারে, ঘটেই থাকতে পারে এক জিনিস, আর 24 কিন্তু ভিন্ন জিনিস। 24 মোটামুটি একটা ফয়সালার জায়গা। তো ওই ফয়সালার জায়গায় এসে যেটা পারত, একদম ভ্যানগার্ডের মতো বা ফ্রন্টলাইনার হিসাবে আমাদের বৈষম্য বিরোধী ছাত্ররা, তাদের একটা জোরালো বক্তব্য ছিল যে তারা লেজুর ভিত্তি করবে না। এটা বড় বাজে জিনিস, লেজুর ভিত্তির কারণে ছাত্র সংগঠনগুলো আজে বাজে কাজ করে, যুক্তি আছে। অল্প সময়ের মধ্যে দেখা গেল তারাও লেজ হয়ে গেল, তাদেরও একটা মাথা গজালো কিন্তু এনসিপি যেটা। তো এখন যতই বলা হোক যে না আমরা তো ওইটার সাথে নাই, এটা ছাত্রলীগও মাঝে মধ্যে বলতো যে আমরা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন না। যখন একটা খুন খারাপই ঘটে তখন আওয়ামী লীগ থেকে কিন্তু ওইটাই বলা হয়। আবার যখন উৎসাহ দেওয়ার প্রশ্ন আসে তখন দেখা গেছে শেখ হাসিনাও ছাত্রলীগের মধ্যে তার নামটা রাখতে পারলে তিনি ধন্য হন। এই যে একটা গোঁজা মিল মানুষের সাথে, 24 কিন্তু ওটা মুছে দিতে পারত। বা এখনও আমি মনে করি যে সুযোগ একদম বরবাদ হয়ে গেছে ওই রকম নয়। রিফাত অনেকগুলো তথ্যও দিয়েছে, সাহস করে কথা বলার লোক দরকার আছে। আমরা অনেক সময় বলি না, কিন্তু বাস্তবতা হচ্ছে রিফাত না বললেও, আপনি আমি না বললেও কোনো কথাই এখন আর না বলা থাকে না। তো এই ছাত্রদের মধ্যে অভিভাবকত্বের একটা প্রশ্ন আছে, তারা কিন্তু অনেকটাই অভিভাবকহীন। তো আবার বাস্তবতা হচ্ছে প্রধান উপদেষ্টা যেখানে স্বয়ংই তাদেরকেই বলেছেন তারা ওনার অভিভাবক, নিয়োগকর্তা। তো নিয়োগকর্তা কিন্তু এক ধরনের বস অথবা অভিভাবক। তো অভিভাবকত্বের জায়গাটা ব্যাপক শূন্যতা, আপনি খেয়াল করে দেখুন। যে ডাক দোহাই দেয়া যেটাকে বলে, এটা সংবরণ করতে দেয়া। আমরা বলি বা বাজারে ব্যাপক প্রচারিত যে প্রধান উপদেষ্টা অথবা এই সরকারের কয়েকজন আছেন, তারা তাদের অত্যন্ত হিতাকাঙ্ক্ষী, মঙ্গল কামনা করেন। ওইটা আরও একটু সাসাসিলাভাবে বলতে গিয়ে বলে যে তারা কিংস পার্টি। তো এই অপবাদ যদি সত্য হয়, অপবাদ হিসাবে যদি না নেই, তথ্য হিসাবে যদি নেই, আমরা খেয়াল করছি প্রধান উপদেষ্টা অথবা উপদেষ্টাদের মহল থেকে কেউ তাদেরকে কখনো খুব বেশি অভিভাবকত্ব করেন অথবা ডাক দোহাই দেন, সেটা আমরা দেখি না। বরং গত সপ্তাহের ঘটনা, যেটা খেয়াল করবার মতো বিষয়, আমি গণমাধ্যমের জায়গা থেকে খেয়াল করেছি, তাদেরই বড় ভাই একজন পাটোয়ারি সাহেব
নানান কথা বললেন। কক্সবাজার গেলে এক ধরনের বলেন সালাউদ্দিন সাহেবকে কেন্দ্র করে, নেত্রকোনা গেলে আরেক ধরনের বলেন বাবর সাহেবকে কেন্দ্র করে, পল্টন এলাকায় সমাবেশ হলে বিএনপির দিকে ফোকাস করে তারা কিছু একটা বলেন। এগুলো এক ধরনের সাফল্য বলা যায়, চাতুরি চালাকি না হলো মেধার স্বাক্ষর আছে। তো বলতে বলতে গিয়ে দেখা গেল যে সেনাবাহিনী সম্পর্কেও বলে ফেললেন। গণমাধ্যম কর্মী হিসেবে আমরা কিন্তু অপেক্ষায় ছিলাম ওই দিনটাতে, যে কথাগুলো কিন্তু অত্যন্ত আক্রমণাত্মক। বরং ওই সময় আমরা একজন অভিভাবক দেখলাম, সেটা হচ্ছে সেনাপ্রধান। 1-2 দিন পরে তিনি বললেন যে এরা বয়সে ছোট, বয়স আরো হলে তারা ভুল বুঝবে। এটাকে বলে অভিভাবক, যে ডাক দোহাই দেয়া, পরামর্শ দেয়া। পরবর্তীতে তাদের দিক থেকেও সম্ভবত সরি বলা হয়েছে। তো এই কালচারটাও ভালো, সরি বলার কালচার, কাছে যাওয়া, সংস্পর্শ নেয়া, সেই সাথে আগের দিনের কথা মনে করা। এই রিফাত সহ যারা আছেন বা আপনার সিনিয়র যারা আছেন, 24-এর ওই আন্দোলনে ব্যর্থ হলে মৃত্যু ছাড়া এই ছেলেগুলোর কোনো পথ ছিল না, অথবা মৃত্যু জেনেই কিন্তু অনেকেই রাস্তায় আসছে। দেখা গেল অভিভাবক না থাকাতে তাদেরকে যেমন নিরাপত্তা দেওয়ার জায়গাটাও শূন্যতা। এখন আমরা কিন্তু দেখছি সর্বশেষ নুরুর উপর যেটা হলো, এটাও কিন্তু এক ধরনের অভিভাবকহীনতার একটা ছাপ। তো এই জায়গা থেকে তাদেরও শিক্ষা নেওয়ার বিষয় আছে। কি শিক্ষা? যে একটা আন্দোলনের শিক্ষা, সময়ের চাহিদা তারা মেটাতে পেরেছে। যে যত সমালোচনায় এখন তাদের করুক, তারা আন্দোলনের ওই যোগানটা দিতে পেরেছে। কিন্তু যখনই রাজনীতির প্রশ্নে আসলো, প্রতিনিয়ত প্রতিক্ষণ দেখা যাচ্ছে তারা ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এটাও কিন্তু অভিজ্ঞতার অভাব। আবার যদি অভিভাবক থাকতো, হয়তো অভিজ্ঞতা শেয়ার করতে পারতো তারা এখন দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত, যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই, কিন্তু তারপরে ভার্চুয়ালি আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের একটা অবস্থান আছে, নিতে হয়। আওয়ামী লীগের একটা আতঙ্ক তাদের মধ্যে কাজ করে। একইভাবে তারা বিএনপির বিরুদ্ধেও কিন্তু এখন প্রকাশ্যে মাঠে আছে। আবার প্রকাশ্যে, যেটা গত কয়দিন ছিল সন্দেহের মধ্যে, গত 2-3 দিন দেখা যাচ্ছে জামাতের সাথেও তাদের একটা ভালো যোগাযোগ, অথবা সমর্থন, অথবা সহমত ভাই যেটারে বলে। কি প্রশ্নে? সেটা হচ্ছে জাতীয় রাজনীতির প্রশ্নে। কিন্তু আপনি খেয়াল করে দেখুন, ওখানে শিক্ষাঙ্গন ভিত্তিক রাজনীতির কিন্তু কোনো উপাদান নাই। এটা তো একটা সুযোগ, বিশাল সুযোগ। এই ছাত্র সংসদ নির্বাচনগুলোর মধ্য দিয়ে তাদের কিন্তু একটা ড্রাই রান হতে পারতো, যেটাকে আমরা প্রস্তুতি বলি বা মহড়া বলি, ওটা হতে পারতো। কিন্তু ওই সুযোগটাও যে বরবাদ হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমরা দেখছি। আর বড় দলগুলো, এটা একদম প্রমাণিত, একদম মূল দলও ছাত্রদেরকে আদর করে কাছে নেয়, টেন্ডারের জন্য পাঠায়, চাঁদার জন্যও পাঠায়, মাঝে মধ্যে খুব বিশ্বস্ত জায়গায় বিয়ে শাদিও করাইয়া দেয়। কিন্তু তারা সুন্দর একটা রাজনীতির মধ্যে তাদের একটা উত্থান ঘটুক এটা চায় না। এমনকি একটু শেষ করি আমি, শিক্ষকরাও চান না। 15-16 বছর শিক্ষকদের কিন্তু শিক্ষক সমিতি নির্বাচনগুলো সুন্দর মতো হয়েছে, সিনেট নির্বাচনও হয়েছে, সিন্ডিকেট নির্বাচন হয়েছে, কর্মচারীদের নির্বাচন ঠিকঠাক মতো হয়েছে। ওখানে আবার ছাত্রদেরকে তারা কিন্তু খুব কাজে লাগিয়েছেন। ছাত্ররা এই পক্ষে ওই পক্ষে কাজ করেছে, লাঠিয়াল হিসাবে, মস্তান হিসাবে। কিন্তু ছাত্র সংসদ হোক, তাদের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটুক, তারা রাজনীতি একটু শিখুক, ওই রাস্তাটা কিন্তু কেউ দিচ্ছে না। খেয়াল করে দেখুন, একদিকে অভিভাবকরা চাচ্ছেন না অনিরাপদ মনে করে, আরেকদিকে শিক্ষকরা চাচ্ছেন না। আবার তারা যাদের লেজ ধরে সামনে আগান, ওই মাথাওয়ালারাও কিন্তু চাচ্ছেন না যে তারা রাজনীতিতে আসুক। এটা তাদের জন্য একটা দুর্ভাগ্য। আর আমাদের জন্য শুধুই আফসোস করা, যে কারণে ডাকসু সহ ছাত্র সংসদগুলো নিয়ে যেই উচ্ছ্বাসটার মধ্যে আমরা ছিলাম, উচ্ছ্বাসটা কিন্তু এর মধ্যে নাই, বরং এর মধ্যে কিন্তু একটা উদ্বেগ যোগ হয়েছে যে আগামী দিন থেকে কি হয়। চিটাগংয়ের যে ফুটেজগুলো বেশিক্ষণ দেখা যায় না,